সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক হাসান মামুন রয়েছেন আমাদের সঙ্গে। মামুন, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আজকে আমার দেশের শিরোনাম হচ্ছে ভারতের জন্য বন্দর নির্মাণে পাহাড় কেটে জমি ভরাট, হাদির শাহাদাতকে ম্লান করছে মূর্খ হঠকারিতা। মানবজমিন তারেক রহমান প্রার্থী হয় নয়া সমীকরণ, ঢাকা 17। প্রার্থী ঘিরে আলোচনা 15। আমাদের সময়ে প্রার্থীদের কাঠগড়ায় ইসির মাঠ প্রশাসন, ক্ষোভ অবিশ্বাস বাড়ছে 11 দলীয় জোটে। কালবেলা আসন নিয়ে চাপ বাড়ছে 11 দলীয় জোটে। ট্রাম্পের সঙ্গে মিলেমিশে হাঁটবে ভেনেজুয়েলা। দেশ রূপান্তর, গণভোট সফল করা এই চ্যালেঞ্জ, পুলিশ ফাঁড়ির দুঃসহ জীবন। ইনকিলাব, তীব্র শীতে বিপর্যস্ত কৃষি, যুক্তরাষ্ট্রকে নিন্দা, মিত্রদেরও উভয় সংকটে ইউরোপ। করতোয়া সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা, বঙ্গোপসাগরের 2000 মিটার গভীরে পাওয়া গেছে প্লাস্টিক। শিরোনাম যা দেখলাম তাতে বাপ্পি হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশের যে চার্জশিট, এটাই আজকের বেশ বড় খবর। পুলিশের চার্জশিট দিয়েছে, কিন্তু ইনকিলাব মঞ্চ এটা প্রত্যাখ্যান করেছে। কেন করলো, আপনি কি দেখছেন? মতি ভাই, এই যে চার্জশিট দেওয়া হয়েছে ডিবির তরফ থেকে, সেটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে, অনেকটা ইনকিলাব মঞ্চের চাপের মুখে। ইনকিলাব মঞ্চ তো রাস্তা অবরোধ করে একটা পরিস্থিতি তৈরি করে আছে, এবং ঢাকা শহরের একাধিক জায়গায় তারা আজকে জমায়েত করার চেষ্টা করেছে। তারা তাৎক্ষণিকভাবে এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরের মানে নির্দেশে এইরকম একটা হত্যাকাণ্ড, এত মানে বড় হত্যাকাণ্ড হতে পারে না, তারা বিশ্বাস করছে না। এখন এখানে আমরা কি বলতে পারি? এটা একটা বিরাট মানে সমস্যার জায়গা। কারণটা হচ্ছে যে নির্বাচনী তফসিল ঘোষণার পরেই হাদি হত্যার ঘটনা ঘটেছে, মানে তার উপর আক্রমণ হয়েছে। পরে হাদি যেভাবে মারা গেলেন, সেটা তো একটা উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। তো এই পরিস্থিতিতে পুলিশ একটা মনোবলহীন পুলিশ এখনও, এবং বিশৃঙ্খল অবস্থায় আছে পুলিশ কিন্তু নানা রকম চাপের মধ্যে আছে। পুলিশ স্বাভাবিকভাবে কাজ করতেও পারছে না, নানামুখী চাপে। আপনি মাঝে লক্ষ্য করবেন মতি ভাই, সম্ভবত শায়েস্তাগঞ্জে থানার উপর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং সেটাও নিষ্পত্তি যেভাবে হয়েছে এটা সবাই একমত হবে না। তারপর একজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাকে আবার দ্রুত জামিন দেওয়া হয়েছে, সেটাও একটা বিশেষ পরিস্থিতিতে। তো এই পরিস্থিতির মধ্যে আসলে পুলিশের পক্ষে কোনো মানে রাজনৈতিক গুরুত্ব সম্পন্ন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করা এবং আদালতকে এই ব্যাপারে সহায়তা করা, এটা আমার মনে হচ্ছে খুবই কঠিন। সব কিছুই রাজনৈতিক মানে বিতর্ক এবং ডামাডোলে পড়ে যাচ্ছে। এর মধ্যে নির্বাচনও এসে গেছে। ইনকিলাব মঞ্চ থেকে আবার ঘোষণা দেওয়া হয়েছে যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে এর বিচার হতে হবে, বিচার না হলে সরকার পতনের আন্দোলন, এইসব কথাবার্তা হচ্ছে। তো এটা তো দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এক নম্বর হলো যে হাদির মৃত্যুর ঘটনাটা, মানে হত্যাকাণ্ডের ঘটনাটা খুবই মর্মান্তিক। এটা গোটা জাতিকে ব্যথিত করেছে। কারণ হাদি মানে শুরুর দিকে তার ভূমিকা যেমনই হোক, পরে কিন্তু হাদি একটা খুব গঠনমূলক অবস্থান নিয়েছিলেন, নানান বিষয়ে উনি বক্তব্য দিচ্ছিলেন, এবং নির্বাচনী প্রচারণায়ও উনি ভিন্ন মাত্রা যোগ করেছিলেন। তো তার উপর আঘাতটা কোন দিক থেকে এসছে এটা নিয়ে বিতর্ক আছে। এজন্য প্রতিবেশী দেশ ভারতের মানে কর্তৃপক্ষকে দায়ী করা হয়, বা ভারতে যারা পলাতক আছে তাদেরকে দায়ী করা হয়। ভারতে পালিয়ে গেছে বলা হচ্ছে, মানে নির্দেশদাতা এবং খুনের সঙ্গে জড়িত মোট তিনজন। তো তাদের স্বজনদের গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। এখন পুলিশ যেগুলো বলছে এগুলো কতখানি বিশ্বাসযোগ্য, এই প্রশ্নও কিন্তু আছে। পুলিশ অনেক সময় মানে যারা অভিযোগকারী তাদেরকে মানে খুশি করতে এক ধরনের তৎপরতা চালায়, বা হয়তো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য। কিন্তু ইনকিলাব মঞ্চ তাতে মানে তারা পুলিশের রিপোর্টটাকে প্রত্যাখ্যান করেছে, তো এটা যুক্তিটা কি? যুক্তি তো ওরা মানে যুক্তিপূর্ণভাবে তো খুব কথা বলছে না মনে হয়।
মানে উত্তেজনাকর কথাবার্তা বলা হচ্ছে। এখন সরকারি এটা কি রাজনৈতিক হতে পারে। নির্বাচনের আগে হাদির মৃত্যুকে ঘিরে কিন্তু মিডিয়া অফিসেও হামলার ঘটনা ঘটেছে আমরা জানি, একাধিক, এবং এটা ছিল নজিরবিহীন এই ধরনের হামলা। এতে মিডিয়া আতঙ্কিত অবস্থায় আছে এবং আমরা তো লক্ষ্য করলাম যে বেশ কজন সম্পাদক, সিনিয়র সাংবাদিক তারা বিএনপি আয়োজিত একটা অনুষ্ঠানে যোগদান করে যে বক্তব্য রেখেছেন। একজন বড় সম্পাদক, খ্যাতিমান সম্পাদক, উনি তো এই কথাও বলেছেন যে আমরা এখন মত প্রকাশের স্বাধীনতা মানে চাইব কি, আমরা নিজেদের জীবন রক্ষায় ব্যস্ত। তো এই রকম কথা তো ইতোপূর্বে শোনা যায়নি। তো এটাও কিন্তু হাদির মৃত্যুকে ঘিরেই একটা মহল করেছে। এখন আরেকটা মহল হাদির মৃত্যুকে ঘিরে পরিস্থিতি নির্বাচনের আগে ঘোলা করতে চাইছে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকে তোলেন। তো আমরা জি আমার দেশের মাহমুদুর রহমান উনি লিখেছেন যে হাদি শাহাদাতকে ম্লান করছে মূর্খ হটকারিতা, মনেটা কি? এটা পড়িনি আমি ওনার মন্তব্য, মানে প্রতিবেদনটা, এটা এক ধরনের মন্তব্য কলাম উনি প্রথম পাতায় লিখেছেন ওনার পত্রিকায়। তো এটা পড়লে বোঝা যাবে, মনে হচ্ছে যে উনিও এই বিষয়ে বলতে চাচ্ছেন যে হটকারিতা করা হচ্ছে। তো অনেকে কিন্তু অবস্থান পরিবর্তনও করছেন, আমরা লক্ষ্য করছি নির্বাচন সামনে রেখে। আগে এক ধরনের কথাবার্তা বলতেন, এখন আর এক রকম কথাবার্তা বলছেন। আমি জানি না উনি কি লিখেছেন, এটা পড়লে জানা যাবে। তো মানে হাদিও কিন্তু শুরুর দিকে মবে এক ধরনের সংশ্লিষ্ট ছিলেন, পরে কিন্তু মব থেকে সরে এসেছিলেন। গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটা অস্থিরতা দেখেছি এবং কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্টও দেখেছি অনেকের মধ্যে। যেমন এনসিপির মধ্যেও আমরা লক্ষ্য করেছি যে এনসিপি এক এক সময় এক এক রকম অবস্থান নিয়েছে। আপনি মতি ভাই লক্ষ্য করবেন মাঝে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কের একটা চরম অবনতি ঘটেছিল, তিক্ত মত পার্থক্য এবং বিদ্বেষপূর্ণ কথাবার্তাও দুই পক্ষ থেকে হচ্ছিল, আক্রমণাত্মক খুবই, এবং এমন মনে হচ্ছিল তারা বিএনপি জোটের দিকে চলে যাবে। কিন্তু পরে আবার সেখান থেকে ছিটকে এসে জামায়াতের যে ইসলামপন্থী জোট, 8 দলীয় জোট, সেটাতে জয়েন করেছে এবং আরও কয়েকটা দল, ছোট দল, এবি পার্টি, এলডিপি, একজন বীর মুক্তিযোদ্ধার পার্টি, উনিও তার সাধারণ সম্পাদক বিএনপিতে চলে গেছেন, উনি এসছেন এইদিকে। আরেকজন মুক্তিযোদ্ধা মানে জামাতে জয়েন করে নমিনেশন নিয়েছেন। তো এইগুলো খুবই মানে নির্বাচন সামনে রেখে একটা মানে অস্থিরতা এবং এক ধরনের নীতিহীন অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। এগুলো দেখে মানুষ কিন্তু পুরনো বন্দোবস্তের কথাই স্মরণ করছে। মানে নতুন বন্দোবস্ত যে এত বলা হলো, নতুন বন্দোবস্তের দিকে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। মতিভাই আপনি খেয়াল করবেন যে একটা কাগজে মানে গণভোট নিয়ে বোধহয় আছে যে গণভোটটা মানে সাকসেসফুল করা চ্যালেঞ্জ। গণভোট নিয়ে কিন্তু কোনো আলাপ নেই, অথচ এই গণভোট করার জন্য কত উত্তেজনা মাঝখানে গেল। জামায়াত ইসলামী এরকমও বলেছিল যে গণভোট আগে হতে হবে। তারপরে এর আগে আপনি নিশ্চয়ই মতিভাই আপনার মনে আছে যে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, এইরকম অবস্থানও নেওয়া হয়েছিল। এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইলেকশন কমিশন কার্যালয়ের সামনে এনসিপি বিক্ষোভ করেছিল। তখন এই প্রশ্ন উঠেছিল যে তাদের তো জানা উচিত যে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত সরকার নেয়, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না। তো এইগুলো হয়েছে। এইসব হতে হতে আমরা দেখলাম যে সংস্কার আলোচনায় দীর্ঘদিন ব্যয় হলো, এদিকে সামগ্রিকভাবে পরিস্থিতির অবনতি হয়েছে। তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অনেক জটিলতা হলো, এবং এটা কিন্তু এই সংস্কারকে ঘিরে যে সংস্কার হতে হবে তারপরে নির্বাচন। তারপরে এমন কথাও বলা হলো যে বিচার শেষ হতে হবে, বিচারের প্রত্যাশিত অগ্রগতি হতে হবে, অথচ হত্যা মামলা বা অন্যান্য মামলার বিচার কিন্তু খুব একটা হয়নি। 2টো মামলা নিষ্পত্তি হয়েছে বোধহয়। এর তুলনায় 111 সরকারের সাফল্য আমার মনে হয় যে বেশি। বিচারে কিন্তু তারা অনেকগুলো মামলা নিষ্পত্তি করেছিল। তো এখন নির্বাচন ঘিরে কিন্তু নির্বাচন ঘিরে কিন্তু নানা সমীকরণ চলছে। কিছু কিছু জায়গায় মানে অনেকে আবার সংশয় প্রকাশ করছেন। 11 দলীয় জোটে মানে অনেক কেশর এটা একাধিক কাগজের শিরোনাম আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। জি, আজকে দিনভর এটা নিয়ে কিন্তু আলোচনা চলেছে। ফেসবুকে কোনো টেলিভিশনের যে অনলাইন, সেখানেও খবর এসছে যে এনসিপি 10টা আসন পাবে বড়জোর, জামায়াত 10টা আসনে বেশি দিতে পারছে না।
2-3 দিন আগেও কোনো কোনো পত্রিকায় এই খবরটা এসেছিল যে এনসিপি যেহেতু পরে যোগদান করেছে, তারা নিজেদের মধ্যে আসন বন্টন করে নিয়েছিল 8 দলীয় জোট। তো তারা ঠিক ছিল। এখন এনসিপি যোগ দেওয়াতে এনসিপিকে জামায়াত কথা দিয়েছে কমপক্ষে 30টা সিট দেবে। এনসিপি কিন্তু 44টা আসনে মনোনয়নপত্র মানে দাখিল করেছে। তো এখন 30টা সিট কোত্থেকে দেবে জামায়াত, এটা একটা প্রশ্ন। তারা কি নিজেদের কাছ থেকে দেবে নাকি ইসলামী আন্দোলনের কাছ থেকে দেবে? আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির সঙ্গে নাকি একটা সমঝোতা হয়েছিল জামায়াতের, যে তাদেরকে দ্বিতীয় প্রধান দলের মর্যাদা দেওয়া হবে। তো দ্বিতীয় প্রধান দলের মর্যাদা তো খালি মুখে দিলে চলবে না, আসন দিয়ে দিতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন দাবি করছে যে তারা প্রায় শখানেক আসন চায় জামায়াতের কাছে। মাঝে খবর ছিল জামায়াত 100 আসন ছেড়ে দিয়েছে, মানে এনসিপি যাওয়ার আগে। তো এখন ইসলামী আন্দোলনকে নাকি মানে এনসিপির দ্বিগুণ আসন দিতে হবে কমপক্ষে। ইসলামী আন্দোলন বলছে যে আমাদের নিজস্ব ভোট আছে, প্রত্যেক এলাকায় কিছু না কিছু ভোট আছে। এনসিপি নতুন সংগঠন, তাদের ভোট নাই এবং তাদের ভোট আগে থাকলেও ইতোমধ্যে কমে এসছে। এই কথাগুলো জোটের মধ্যে আলোচিত হচ্ছে। তো এই অবস্থায় এইরকম আশঙ্কাও কেউ কেউ করছে যে আশায় এনসিপি যোগদান করেছিল জামায়াতের সঙ্গে গিয়ে, জামায়াত জোটে, এবং অনেককে হতাশ করে, এর ফলে কিন্তু এনসিপির একটা বড় অংশ বেরিয়ে গেছে। যারা উদারপন্থী, যারা মধ্যপন্থী বা যারা কিছুটা মধ্যবাম, এরাও এনসিপিতে ছিল এবং তারা আশা করছিল যে এনসিপি একটা স্বতন্ত্র অবস্থান নেবে বা একটা মধ্যপন্থার জোটে থাকবে। এনসিপি এইবারই ক্ষমতায় যেতে চায়। জি, এটা হচ্ছে সংকটের জায়গা। এটা হচ্ছে সংকটের জায়গা। অনেকে মনে করে যে এনসিপিকে, এই যে এনসিপির নেতাদের এই যে 3 জনকে মানে অন্তর্বর্তী সরকারে নেওয়া হলো পর্যায়ক্রমে, প্রথমে 2 জনকে, পরে 1 জনকে, এবং তাদের সাথে এনসিপি গঠনের একটা সম্পর্ক থাকলো। একজন বেরিয়ে এসে এনসিপি গঠনের নেতৃত্ব দিলেন, 2 জন থেকে গেলেন এবং তারা আবার এনসিপিকে ভেতর থেকে পরিচালনা করতে শুরু করলেন। ফেসবুকে পোস্ট এবং নানান অ্যাক্টিভিটিতে কিন্তু এগুলো বোঝা গেছে যে তাদের সাথে যোগসূত্র আছে। তারপরে সরকারকে প্রভাবিত করা, সরকারের ভেতরে থেকে এবং বাইরে থেকে যোগাযোগ রেখে এই ঘটনাগুলো ঘটেছে। মাঝে কিন্তু এই জন্য বিএনপি থেকে বলা হয়েছিল যে সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। আচ্ছা, তারপর এরা 2 জন এনসিপি থেকে, সরকার থেকে বেরিয়ে এলো একদম নির্বাচনের আগ মুহূর্তে, তফসিল ঘোষণার আগ মুহূর্তে। তো এই সমস্ত কিছু ঘিরে 2 জন আবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। একজন এনসিপিতে যোগদান করেছেন, আরেকদিকে জন যোগদান করছেন না এবং তিনি বলছেন যে নতুন করে কিছু করবেন। তো আমি যেটা বলছিলাম আপনাকে যে সময় আছে না, সময় তো নাই, এবং নতুন করলে সেটাও যে খুব একটা মানে একটা অবস্থান তৈরি করতে পারবে মনে হয় না। আসলে আমি এই অনুষ্ঠানে মতি ভাই আপনাকে বোধহয় আরও আগে বলেছিলাম যে এই যে তরুণদের দল, ছাত্র তরুণদের, মানে এরাই যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তা তো না। গণ অভ্যুত্থানে আরও অনেকে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে থাকেনি বেশি। তো যারা ছিল তারা কিন্তু এক ধরনের হঠকারিতার পরিচয় দিয়েছে, অস্থিরতা, হঠকারিতা, এবং তাদের কারণে দেশে কিন্তু অস্থিরতা এবং নৈরাজ্য বেড়েছে তাদের ভূমিকার কারণে। এই অভিযোগটা মানে শান্তিপ্রিয় মানুষ করছে, যে কারণে আপনি দেখবেন মতি ভাই যে প্রথম দিককার জরিপগুলোতে এনসিপির কিছু সমর্থনের কথা আমরা জানতে পারছিলাম। 5-7% মানুষের সমর্থন এনসিপির দিকে ছিল, সহানুভূতি ছিল অন্তত, বা শুভেচ্ছা ছিল। এখন এই যে কালকে যে জরিপ বেরিয়েছে সর্বসাম্প্রতিক, গতকালের পত্রিকায়, সেখানে কিন্তু এনসিপির কোনো সমর্থন দেখা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে বিএনপির সমর্থন, যদি জরিপ ঠিক হয়ে থাকে, 70% মানুষ নাকি আগামী নির্বাচনে বিএনপিকে মানে ভোট দিতে চায়, এবং 77% মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করবে। তো এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে তো সুনামি হয়ে যাবে আগামী নির্বাচনে। অনেকে মনে করছে যে বিএনপি 220 থেকে 270 আসন পেয়ে যাবে, এরকম কিন্তু হয়। আমরা দেখেছি 2008-এর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল আওয়ামী লীগ এ পর্যন্ত, 48%-এর মতো, এবং তারা তো অনেক আসন পেয়েছিল। তো বিএনপি যদি 50% ভোটও পায়, 70 বাদ দিলাম, তাহলেও কিন্তু একই পরিস্থিতি হতে পারে, এবং সেক্ষেত্রে জামায়াত অনেক খারাপ করবে বলে এখন মনে হচ্ছে। মাঝে যেটা মনে হয়েছিল যে জামায়াত এবং বিএনপির কাছাকাছি চলে এসছে, বিশেষ করে 4টা
মানে কি বলে নির্বাচনে, মানে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে, তখন একটা হাইপ উঠেছিল যে জামায়াত খুব ভালো করবে। কিন্তু তারেক রহমান সাহেব আসার পর, তার প্রত্যাবর্তনের পর যে বিরাট সম্বর্ধনা হয়েছে তার, এবং তার মা বেগম জিয়ার মৃত্যুর পর যে বিশাল জানাজা হয়েছে, এত বড় জানাজা বাংলাদেশে কখনো হয়নি। এবং সারা বিশ্বে যেসব বড় বড় জানাজা বা অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বলা হয় তার মধ্যে এটা একটা। তো এখানে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে এবং মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছে, আঞ্চলিক নেতারা এসছে, আন্তর্জাতিক পর্যায় থেকেও কিন্তু নেতৃবৃন্দ এসছেন এবং তারা পরস্পর দেখা সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব দেখা করেছেন, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি প্রদান করেছেন। তো এই ঘটনাগুলো কিন্তু জনমত প্রভাবিত হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় যে কালকের জরিপটাকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, কালকে যেটা প্রকাশ পেয়েছে। যাই হোক, এবার প্রসঙ্গটা একটু পাল্টাই। প্রসঙ্গ ঠিকই থাকছে, ওটা কেটে একদম বিশেষ করে নির্বাচন কমিশনের, যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে গোটা দেশ এখন, প্রশাসন থেকে শুরু করে সব, এখন শীতে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো আগে কম্বল বিতরণ করতো, এখন তো সেটা সুযোগ নেই, কারণ আচরণবিধি লঙ্ঘন হয়ে যাবে। এটা কি রিল্যাক্স করা যায় না মানুষের জন্য? হ্যাঁ মতি ভাই, এটা রিল্যাক্স করা বিশেষভাবে প্রয়োজন এই জন্য যে শীত মোকাবেলায় সরকারের বোধহয় তেমন কোনো প্রস্তুতি ছিল না। আমরা কিন্তু পত্রপত্রিকায় আমরা তো কাজ করি, আমরা তো জানার কথা, আমরা কিন্তু দেখছি না এইসব খবরাখবর। শীত যে একটা দুর্যোগে পরিণত হতে পারে এই ধারণা কি সরকারের মধ্যে ছিল না? এবার কিন্তু শীত প্রচণ্ড হবে এটা পূর্বাভাস দেওয়া হচ্ছিল। শীত এবার বলা হচ্ছে যে 70-72 বছরের মধ্যে এই ধরনের শীত পড়েনি। মতি ভাই আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আবহাওয়া বিভাগ বলছে। এর কিছু কারণ আছে, একটা হচ্ছে যে দিনের এবং রাতের তাপমাত্রার মধ্যে তেমন তফাৎ দেখা যাচ্ছে না। দিনেও 14 ডিগ্রি ঢাকা শহরে, আজকে ছিল 14 ডিগ্রি, রাতে 13 ডিগ্রি হবে প্রজেকশন দেখাচ্ছে, মানে গুগল করলে দেখা যায়। আবার 14 ডিগ্রি সকালে, এবং শিশির ঝরছে, কুয়াশা হচ্ছে, মানুষ চরম দুর্ভোগে আছে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষ। আজকে তো কোথায় যেন 7 ডিগ্রি 8 ডিগ্রিতে নেমে আসছে। মানে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ আছে, মাঝারি শৈত্যপ্রবাহ আছে, এবং এটা তীব্র শৈত্যপ্রবাহের দিকে যেতে পারে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেতে পারে এটা মনে করা হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো এখন কম্বল বিতরণ বা এগুলো করলে তারা আচরণবিধি লঙ্ঘন করবে, এই জন্য তো কোনো খবর নেই। হ্যাঁ, এই মানে এটা কোনো খবর নেই। আমাদের দেশে ধনাঢ্য মানুষ তো কম নেই। আমরা তো মাঝে দেখলাম যে তারেক রহমান সাহেবের সঙ্গে 30 জন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি তারা দেখা করেছেন। যদিও বেগম জিয়ার মানে মৃত্যুকে ঘিরে মানে তারা শোক জানাতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তো ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের স্থবিরতা, হ্যাঁ ভবিষ্যতে কি হতে পারে নীতি যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, এই সব কিছু আলোচনা হয়েছে, খাতোয়ারি আলোচনা হয়েছে, উনি জানতে চেয়েছেন। তো এই ব্যবসায়ীদের মধ্যে যারা বিপুলভাবে ধনাঢ্য ব্যবসায়ী তারা কিন্তু ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে পারেন, তাদের তো নির্বাচনে আচরণবিধি আটকাবে না। আর সরকারের আসলে জরুরি ভিত্তিতে এই মানে শৈত্যপ্রবাহ মোকাবেলায় উদ্যোগী হওয়া দরকার। আরেকটা খবর আছে সম্ভবত ইনকিলাবে, যে কৃষি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তীব্র শীতে, কুয়াশায়, দীর্ঘস্থায়ী কুয়াশায়। বিশেষ করে রবি শস্যের ক্ষতি হচ্ছে। এখন তো মাঠে রবি শস্য আছে, মানে গম সীমিতভাবে হয় আমাদের দেশে, খুব হয় না, ভুট্টা হয়, তারপর পেঁয়াজ, আলু, এটা হচ্ছে পেঁয়াজের মানে মূল সিজন এখন চলছে। আগাম পেঁয়াজ কিছু বাজারে এসছে, আগাম আলু এসছে, মূল আলু তো আসেনি এখনো। আর আলু চাষিরা গত মৌসুমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দামের দিক থেকে। তো এবার যদি ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু ডেভাস্টেটিং হবে তাদের জন্য। আর মানে বোরোর বীজতলা তৈরির কাজ চলছে, কৃষকরা তো এখানে ইনভেস্ট করেছে, বীজ কিনেছে দাম দিয়ে। এখন বীজতলা যদি ক্ষতিগ্রস্ত হয় এই দীর্ঘমেয়াদী শীতে, তাহলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ধান চালের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এরকম পরিস্থিতি প্রতিবারই দেখা দেয়। একদিক থেকে সরকারকে মানে মানুষকে রক্ষা করতে হবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, কাজে যেতে পারছে না, তাদের আয় নেই, এবং মূল্যস্ফীতি কিন্তু গত 2 মাসে মতি ভাই আবার নতুন করে বেড়েছে, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তো এই পরিস্থিতির মধ্যে মানুষ যদি কাজে যেতে না পারে, যারা দিন এনে দিন খায়, তাদের কিন্তু আর্থিক সহায়তা প্রয়োজন।
Yeah. তো সরকার যত অর্থ সংকটই থাকুক এই দিকগুলো তাদের দেখতে হবে। আর হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগকে খেয়াল করতে হবে যে কৃষি উৎপাদন, রবি শস্য এবং সামনে যে ধান চালের উৎপাদন আছে সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শিরোনাম হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলছে না। জি মতি ভাই, আমরা তো দেখলাম নতুন করে যে মুস্তাফিজকে ঘিরে সম্পর্কের আরেকটা অবনতি হলো। এটার কি প্রয়োজন ছিল ভারতের, এটা কিন্তু বোধগম্য না। ওখানকার কংগ্রেস নেতা শশী থারুর এই কথাটাও বলেছেন যে মুস্তাফিজ না হয়ে যদি বাংলা নামের কেউ হতো তাহলে কি ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিত কিনা। এই যে আইপিএলে যেটা হয়েছে, মুস্তাফিজ অনেক দামে আমরা বলি বিক্রি হয়েছিলেন 9 কোটি 20 লাখ 30 লাখ রুপি। তো এটা আমাদের জন্য গৌরবের ছিল খুবই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বাধা দেয়নি এই নিলামে উঠতে। তো এটা ভারত ইতিবাচকভাবে নেয়নি, ওখানে হিন্দুত্ববাদীদের চাপে মূলত সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা ঘিরে আমাদের রাজনৈতিক পরিস্থিতির আরেকটা অবনতি। এবং ক্রিকেট ঘিরে পাকিস্তানের সঙ্গে যে মানে জটিল সম্পর্ক আমরা দেখতাম আগে, এখন মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গেও ওই জটিলতায় ভারত জড়িয়ে যাচ্ছে। মতি ভাই, আপনি মানে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ভারত কিন্তু আগ বাড়িয়ে কতগুলো সমস্যা তৈরি করছে যেটার কোনো প্রয়োজন নাই। এবং গণ অভ্যুত্থানের পর তারা অভ্যুত্থান মেনে নেয়নি, সেটা একটা। অভ্যুত্থান পরবর্তী সরকার মেনে নেয়নি, সেটা আরেকটা। তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে, সেটা ঠিক আছে। জয়শঙ্কর সাহেব এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি বা প্রধান উপদেষ্টার তরফ থেকে হয়তো আগ্রহ ছিল না, ঠিক আছে। সামনে তো নির্বাচন, কিন্তু উনি তো তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং গণতন্ত্রের উত্তরণে ওনারা থাকবেন, মানে ওনাদের সমর্থন থাকবে এটা জানাচ্ছেন। তো এর মধ্যে এই জটিলতা সৃষ্টির কি প্রয়োজন ছিল, এটা কিন্তু বোধগম্য না মোটেও। তবে মতি ভাই, একটা ইন্টারেস্টিং হচ্ছে যে এই জটিলতার মধ্যেও ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য কিন্তু খুব এফেক্টেড হচ্ছে না। কিছুদিন আগে ভারত থেকে চাল কেনার একটা উদ্যোগে সরকার সামিল হয়েছে। আজকে খবর আছে যে 1,500 কোটি টাকার ডিজেল আমদানি হবে ভারতের কাছ থেকে এবং পাইপলাইনে হবে। আপনি তো জানেন যে পাইপলাইন তৈরি হয়েছে এবং এটা শেখ হাসিনার আমলেই হয়েছে এবং দীর্ঘমেয়াদী একটা চুক্তির আওতায়। এই চুক্তি কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছিল। তো সরকার অনেক ক্ষেত্রে নীতির ধারাবাহিকতাও মেনটেন করছে। এটা কিন্তু সেই ধারাবাহিকতারই প্রমাণ যে মানে যেখান থেকে আমার প্রয়োজন আমি ট্রেড করব, এই নীতিতে অন্তর্বর্তী সরকার আছে। এটা কিছুটা স্বস্তির বিষয় আমরা বলতে পারি। যাই হোক, দুই দেশের সম্পর্ক তো আপনার স্বাভাবিক হওয়া উচিত। অবশ্যই উচিত, এটা দুদিক থেকেই দরকার। কারণ এখানে আমরা দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভিসা তো উদারীকরণ মানে স্বাভাবিক হচ্ছে না, তো এর ফলে ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারত আয় করতে পারছে না। ভারত তো শুধু আমাদের দেশে এক্সপোর্ট করে না, ভারতে আমরা গিয়ে অনেক রকম খরচ করি, শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, এইসব খাতে। তো এইসব খাতে তো খরচ হচ্ছে না, মানে ভারতের ওইসব এলাকার মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তবর্তী বিশেষ করে পশ্চিমবঙ্গ খুবই ক্ষতিগ্রস্ত। ঈদের সময় দেখা যায় যে ওখানে মানে আমাদের ঈদ ঘিরে যে ওদের বাণিজ্য, সেটাও হচ্ছে না। একাধিক ঈদ গেল গণ অভ্যুত্থানের পর। সামনে বোধহয় পশ্চিমবঙ্গের নির্বাচন আছে। হ্যাঁ, সেই কারণে ভারত নানা রকম ক্ষয়ক্ষতির শিকার করেও, ভারত মানে হচ্ছে বিশেষ করে বিজেপি এবং বিজেপির সমর্থক যে দলগুলো, তারা এক ধরনের উত্তেজনা চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। মাঝে তো আমরা দুই পক্ষ পরস্পরের হাইকমিশনারকে ডাকাডাকি করলাম এবং আমরা ক্ষোভ জানালাম। মানে বাংলাদেশের ভেতরে কোথায় কি হচ্ছে সেটা ঘিরে সেখানে উত্তেজনা তৈরি হচ্ছে। এবং মাঝে আমরা কিন্তু ওদের ওখানে যে খ্রিস্টান সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে হিন্দুত্ববাদীদের তরফ থেকে, এই ব্যাপারে আমাদের সরকারও মানে বিবৃতি দিয়েছে যে এটা উদ্বেগজনক। তো আমার মনে হয় যে মানে কোনো একটা পক্ষ থামা দরকার। সেক্ষেত্রে ভারতেরই দায় বেশি, কারণ অবস্থার অবনতি কিন্তু ভারতের দিক থেকে বেশি ঘটানো হয়েছে। আমরা তো জানি যে 2008 থেকে ভারত কিন্তু বাংলাদেশে নানা রকম হস্তক্ষেপ এবং মানে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে নির্বাচনে। এখানকার যে মানে স্বৈরাচারী সরকার, তাদেরকে একের পর এক নির্বাচনে তারা মানে অত্যন্ত নগ্নভাবে সমর্থন দিয়েছে, সহায়তা করেছে। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের ইচ্ছা, একে কিন্তু ভারত গুরুত্ব দেয়নি, বরং একটা দল, একটা বিশেষ গোষ্ঠীর প্রতি তারা ঝুঁকে পড়েছে। এবং এই যে পররাষ্ট্রনীতি ভারতের, এটা কিন্তু ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
যে একটা আঞ্চলিক শক্তি হিসেবেও ভারত যদি উঠে দাঁড়াতে চায় তাহলে তো তাকে এই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মতি ভাই। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।